হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োনক। কেমন আছো প্রত্যেককে শুভ সন্ধ্যা। আশা করি সবাই খুব ভালোই আছো। পরীক্ষা একদম সামনেই, আর প্রেশার না নিয়ে কিন্তু পড়াশোনা করতে হবে আমাদেরকে, ঠিক আছে? এক্সট্রা প্রেশার নেওয়া যাবে না। আর বুঝতেই পারছো পরীক্ষা সামনে মানে প্রেশার থাকবে প্রত্যেকের মধ্যে, বাট চিল থাকতে হবে সবাইকে, এবং যত বেশি পরিমাণ কোশ্চেন প্র্যাকটিস করা যায় এই মুহূর্তে, রিভিশন করা যায়, সে চেষ্টাই রাখতে হবে। ভিডিও নিয়ে আসতে কিন্তু একটু দেরি হয়ে যাচ্ছে আমার নিজস্ব কিছু অসুবিধা থাকার জন্য, পড়াশোনার প্রেশার বা ইত্যাদি ইত্যাদি, যেগুলো হয়তো পুরোটা শেয়ার করতে পারবো না আমি। তো কিঞ্চিত প্রবলেম, যে অসুবিধা থাকার জন্য শ্যুট করতে দেরি হয়ে যাচ্ছে, আর যার জন্য কিন্তু আপলোড করতেও অনেকটা লেট হচ্ছে। একটু মানিয়ে নিও। পরীক্ষার মাঝে বাংলা ইংরেজির মাঝে যে ছুটিগুলো রয়েছে, বিভিন্ন এক্সামের মাঝে যে ছুটিগুলো রয়েছে, সেই ছুটিগুলোতে অন্তত ভিডিওগুলোকে দেখো এবং ভালোভাবে রিভিশন করে নাও সময় বের করে, ঠিক আছে? তবে এটুকু আমি কথা দিতে পারি তোমাকে, যে যদি কোনো স্টুডেন্ট আমার এই কন্টেন্টগুলোকে যদি একটু ফলো করে দেখে, তাহলে আমি কথা দিচ্ছি কোনো মতে কিন্তু তাকে বারবার কোনো কোশ্চেন ব্যাংক বা কোনো বই বারবার রিভিশন করতে হবে না। তো সে যদি টেক্সটটাকে একবার রিভিশন করে জাস্ট আমার কন্টেন্টটাকে একবার ভালো করে বুঝে নেয়, ভালো করে দেখে নেয়, তার ওভারঅল এমসিকিউ কিন্তু সলভ হয়ে যাবে। আর আমি একদম, যেহেতু দেরি হয়ে গেছে, আমার অনেকটাই দেরি হয়েছে, কিছু করার নেই, আর এখন থেকেই কন্টিনিউ করব কন্টেন্টগুলোকে। তো সেখানে যেহেতু দেরি হয়ে গেছে তাই কিছু করার নেই। 22 তারিখ একদম শেষে যে এক্সামিনেশানটা রয়েছে আমাদের, তো আশা করি শেষ পরীক্ষা হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্সের পরীক্ষা। তো তার আগে সমস্ত কন্টেন্ট আমি কিন্তু ডেলিভার করে দেবো, ঠিক আছে? সমস্ত কন্টেন্ট আমি চ্যানেলে ডেলিভার করে দিব। তোমরা জাস্ট সময় নিয়ে এবং একটু সময় বের করে নাও, পরীক্ষার মাঝে মাঝে যে ছুটিগুলো রয়েছে, দিয়ে অন্তত কন্টেন্টগুলোকে ভালো করে বুঝে নাও, দেখে নাও, তোমার রিভিশন মাস্ট হয়ে যাবে, ঠিক আছে? আর আমি এটাও বলে রাখছি, আমি এটাও চেষ্টা করছি অবশ্যই সময়ের মধ্যে যদি পারি চেষ্টা করব এবিটি এর উপর একটা ম্যারাথন নিয়ে আসানোর। তো এবিটিএতে টোটাল যতগুলো স্কুল রয়েছে, নিয়ার অ্যাবাউট 17-18টা স্কুল রয়েছে, টোটাল যতগুলো স্কুল রয়েছে প্রত্যেকটি স্কুলের একদম সবগুলোকে একসঙ্গে বা 2-3টে পার্টে যদি বিভক্ত করা যায় তাহলে তো বেটার হয়। 2-3টে পার্টে যদি হয় তাহলে সবথেকে ভালো হবে, প্রত্যেকের পক্ষে দেখাও সুবিধাকর হবে। তো ওই রকমই 2-3টে পার্টে যেরকম আমরা এগুলো প্রোভাইড করছি, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 করে, তো একই রকমভাবে ওগুলো 2-3টে পার্টে এবিটিএকে প্রপার সলভ আমি কিন্তু করিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? জাস্ট এটুকুই। আর চলো তাহলে আজকে শুরু করা যাচ্ছে আমাদের নতুন টপিক, সপুষ্পক উদ্ভিদের যৌন জননের উপরে। আমরা পরবর্তী এমসিকিউতে যাচ্ছি। আমরা আগের ক্লাসে, আগের লেকচারে, আগের কন্টেন্টে কিন্তু আমি নিয়ার অ্যাবাউট 20টা এমসিকিউকে সলভ করেছিলাম, আর আজকে কিন্তু প্রায় 19-20টা এমসিকিউকে আজকে আমি সলভ করিয়ে দিব, ঠিক আছে? আজকে পার্ট 2, সেকেন্ড পার্ট, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন থেকে। তো চলো, আজ কি কাহানি जो मुझे सुनानी और आप लोग सुनेंगे अपनी और सिर्फ अरिजीत सर की जवानी। चलो আজকে আমি আমার কাহিনীতে তোমাদেরকে ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার করিয়ে দিব সপুষ্পক উদ্ভিদের যৌন জননের উপরে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ, ঠিক আছে? চলো তাহলে শুরু করা যাক। চলো ফার্স্ট কোশ্চেন দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, মন দিয়ে পড়ো। উভলিঙ্গ ফুলে স্ত্রী স্তবক পুংস্তবকের আগে পরিণত হলে তাকে কি বলা হয়? বাবু, স্ত্রী স্তবক পুংস্তবকের আগে পরিণত হচ্ছে, তো সেই কন্ডিশনকে আমরা কি বলতে পারি? দেখো, আমি একটা কনসেপ্ট মনে হয় আগের ভিডিওতে ক্লিয়ার করিয়েছিলাম, যে ডাইকোগ্যামি। স্যার ডাইকোগ্যামি মানে কি? ডাইকোগ্যামি মানে হচ্ছে যে সমস্ত ফুলে, উভলিঙ্গ ফুলে অবশ্যই, যদি পুংস্তবক এবং স্ত্রীস্তবক, মানে পুংস্তবক মানে যেটাকে আমরা বলছি অ্যান্ড্রোসিয়াম মানে পুংকেশর চক্র, এবং স্ত্রীস্তবক মানে যেটাকে আমরা বলছি কি গাইনিসিয়াম মানে গর্ভকেশর চক্র, তো ওই দুটো যে পার্ট, মেল অ্যান্ড ফিমেল পার্ট, দুটো যদি একই সঙ্গে পরিণতি না হয়ে কোনো একটা আগে বা কোনো একটা পরে পরিণতি হয়, মানে পুংস্তবক স্ত্রীস্তবক দুজনে একই সঙ্গে যদি পরিণত না হয় বা ম্যাচিওর না হয়, তখন আমরা সেই কন্ডিশনকে কি বলতে পারি না, সেই কন্ডিশনকে স্যার আমরা ডাইকোগ্যামি বলতে পারি। আর এই ডাইকোগ্যামিকে আমরা দুভাগে ভাগ করি, তার মধ্যে একটা হচ্ছে প্রোটেন্ড্রি, একটা হচ্ছে প্রোটোগাইনি। এটা নিয়ে কিন্তু আমরা বিস্তর আলোচনা করেছিলাম প্রিভিয়াস ক্লাসে। তো যেখানে আমরা পড়াশোনা করেছিলাম যে প্রোটেন্ড্রি মানে হচ্ছে যদি কোনো উভলিঙ্গ ফুলে পুংস্তবক স্ত্রীস্তবকের আগে পরিণত হয়, আর প্রোটোগাইনি মানে যদি কোনো উভলিঙ্গ ফুলে স্ত্রীস্তবক পুংস্তবকের আগে পরিণত হয়, তখন থেকে প্রোটোগাইনি বলা হয়। প্রোটেন্ড্রির উদাহরণের মধ্যে তুমি পড়াশোনা করবে কি, প্রোটেন্ড্রির উদাহরণ হচ্ছে জবা, রক্তদ্রোণ। আর প্রোটোগাইনির ক্ষেত্রে যদি আমরা এক্সাম্পলে আসি তাহলে সেটা হচ্ছে চাপা, ঠিক আছে? চাপা কিন্তু খুব ভালো নাম, অনেকেরই থাকে।
ঠিক আছে। তো চলো চাপা। তো চাপা হচ্ছে আমরা প্রোটোগাইনির মধ্যে এক্সাম্পলে যদি পাই তাহলে সেটা হচ্ছে চাপা। তো এই দুটো কিন্তু কার ভাগ? এই দুটো হচ্ছে ডাইকোগ্যামির ভাগ। আমাকে এখানে কি বলেছে? আমাকে বলেছে উভলিঙ্গ ফুলে স্ত্রী স্তবক যদি পুংস্তবকের আগে পরিণত হয় তখন তাকে কি বলা হয়? অবশ্যই প্রোটোগাইনি বলবো তাকে আমরা, কারণ আমি বলে দিয়েছি যে পুংস্তবক স্ত্রীস্তবকের যদি আগে পরিণত হয় তখন তাকে প্রোটোএন্ট্রি বলে, আর স্ত্রীস্তবক যদি পুংস্তবকের আগে পরিণত হয় তখন তাকে আমরা কি বলি স্যার? দিস ইজ কল্ড প্রোটোগাইনি। তাহলে এখানে কোনটা রাইট অ্যান্সার হবে? এর দাগেরটা রাইট অ্যান্সার প্রোটোগাইনি। ওকে, বাকিগুলোর তো কনসেপ্ট আছে সবার মধ্যে, এগুলো আমি বারবার আর বলবো না। মোটামুটিভাবে যদি কারোর ক্ষেত্রে কনসেপ্ট গন্ডগোল থাকে এই জায়গাগুলোতে, মানে প্রোটোএন্ট্রি, ডাইক্লিনি, হার্কোগ্যামি, এই সমস্ত জায়গাগুলোতে যদি কারোর অসুবিধা থাকে তাহলে আমার পার্ট 1টাকে দেখবে তোমরা প্রত্যেকে, একটু দেখে নিও। সপুষ্পক উদ্ভিদের যৌন জনন এই অধ্যায়ের উপরে যে আমি প্রথম এমসিকিউ সিরিজটা নিয়েছিলাম অর্থাৎ পার্ট 1, ওই পার্ট 1টাকে ভালো করে রিভিশন করে নিও, আশা করি তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ওগুলোতে কিন্তু পুরোটাই ভালোভাবে বোঝানো আছে তোমাকে, এই সমস্ত কনসেপ্টগুলো আমি ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে যাচ্ছি। কোনো ফুলে পরাগধানী বা অ্যান্থার ও গর্ভমুণ্ড মানে স্টিগমা যদি একই সময় পূর্ণতা পায় তখন সেই কন্ডিশনকে আমরা কি বলবো? বাবু, একটি ফুলে পরাগধানী মানে পুংকেশরের পাঠ এবং মানে গর্ভমুণ্ড মানে যেটা হচ্ছে স্ত্রী বা গর্ভকেশরের পাঠ, দুটো একই সঙ্গে পরিণত হচ্ছে। তো দুটো যদি একই সঙ্গে পরিণত হয় তাহলে সেই কন্ডিশনকে আমরা কি বলি? হোমোগ্যামি বলি, যাকে আরেক কথা কি বলতে পারি আমি? সমপরিণতি। আর যদি একই সঙ্গে পরিণত না হয় তখন তাকে আমরা কি বলবো? ডাইকোগ্যামি বলবো, যেটা আমরা বললাম প্রোটোএন্ট্রি, প্রোটোগাইনি। পুংকেশর আগে ডেভেলপ হয়ে গেছে প্রোটোএন্ট্রি, আর গর্ভকেশর আগে ডেভেলপ হয়ে গেছে প্রোটোগাইনি। ঠিক আছে, তো তাহলে এখানে অ্যান্সার কি হবে? এখানে অ্যান্সার হচ্ছে কি? সমপরিণতি, যেটাকে আমরা আরেক কথা কি বলি? হোমোগ্যামি বলি। বাকিগুলো কোনোগুলোই হবে না, কারণ অ্যালোগ্যামির কনসেপ্ট তো টোটালি আলাদা। আমরা আগের ভিডিওতে বুঝিয়েছি অ্যালোগ্যামি, জেনোগ্যামি, এই কনসেপ্টগুলো ক্লিয়ার করিয়েছি। প্লিজ মানে একদম যেটা প্রিভিয়াস যে ভিডিওটা আমি আপলোড করেছি পার্ট 1 সপুষ্পক উদ্ভিদের যৌন জননের উপরে, সেটাকে একবার দেখে নিও, আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, জেনোগ্যামির কনসেপ্টও কিন্তু ওখানেই ক্লিয়ার করানো আছে। আর বিষম পরিণতি মানে যাকে আমরা ডাইকোগ্যামি বলি, এটাও ক্লিয়ার করিয়েছি। আজকেও তো ফার্স্ট কোশ্চেনে আমি এটাকে বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হচ্ছে এখানে সমপরিণতি, যেটাকে আমরা আরেক কথায় কি বলি? হোমোগ্যামি বলে থাকি। আশা করি ক্লিয়ার হয়েছে কনসেপ্ট। যাচ্ছি আমরা পরবর্তী কোশ্চেনে, চলো দেখো পরের কোশ্চেন কি বলছে। প্রদত্ত বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি ভুল? তোমাকে 4টে অপশান দিয়েছে, এদের মধ্যে কোনটি ভুল তোমাকে বলতে হবে। ঠিক আছে, ফার্স্ট অপশান পড়ো। বলছে ইতর পরাগযোগের তুলনায় স্বপরাগযোগের সফলতা অনেক বেশি। সঠিক কি সঠিক নয়? অবশ্যই ইতর পরাগযোগের তুলনায় স্বপরাগযোগের সফলতা অনেকটা বেশি। এখানে কি বোঝাতে চেয়েছে বলো তো তোমাকে? সফলতা মানে কি বলো তো? সফলতা কথার অর্থ হচ্ছে নিশ্চয়তা। দেখো, ইতর পরাগযোগে কিন্তু যদি পরাগযোগ করতে হয় তাহলে একই প্রজাতির দুটি ভিন্ন গাছের ফুলের মধ্যে পরাগযোগ হয়। তো সেখানে এক গাছ থেকে পরাগ রেণুকে কিন্তু কোনো বাহকের দ্বারা, মানে সেটা পতঙ্গ হতে পারে, বাতাস হতে পারে, পাখি হতে পারে, কোনো শামুক হতে পারে, বাদুড় হতে পারে, যেই হোক না কেন, কোনো না কোনো বাহকের দ্বারা, মানে ক্যারিয়ারের দ্বারা, কোনো বাহকের দ্বারা তাকে কিন্তু বয়ে নিয়ে যেতে হবে ওই একই প্রজাতির দূরবর্তী স্থানে অবস্থানরত কোনো অন্য কোনো গাছের ফুলের মধ্যে। তাহলে দেখো, এখানে যদি যেতেই থাকে পরাগরেণু তাহলে পরাগরেণুটা অপচয় হবে। আদৌ সেই গাছের ফুলে যেতে পারবে কিনা সেখানেও কিন্তু অনিশ্চয়তা রয়েছে। তাহলে ইতর পরাগযোগের কোনো নিশ্চয়তা থাকে না। তাহলে সবথেকে বেশি নিশ্চয়তা কিসে থাকে? স্বপরাগযোগে। কারণ স্বপরাগযোগ মানে একই গাছে পরাগ মিলন হবে। ইভেন একই গাছের দুটো ভিন্ন ফুলের মধ্যে হতে পারে, তখন তাকে আমরা গেইটনোগ্যামি বলি। অথবা একই গাছের একই ফুলে পরাগযোগ হতে পারে, যাকে আমরা অটোগ্যামি বলি। তো দুটোই কিন্তু স্বপরাগযোগের ভাগ। তো একই গাছে পরাগ মিলনটা অনেক বেশি নিশ্চয়তা বেশি হবে, নাকি দুটি ভিন্ন গাছের পরাগ মিলনে নিশ্চয়তা বেশি হবে? অবশ্যই একই গাছের পরাগ মিলনে নিশ্চয়তা সব থেকে বেশি হবে। তো সেই জন্যই কিন্তু ইতর পরাগযোগের তুলনায় স্বপরাগযোগের সফলতা অনেকটাই বেশি। অবশ্যই প্রথম অপশান কিন্তু কারেক্ট আছে, কিন্তু আমাকে বলেছে কোনটি ভুল আছে। দ্বিতীয় অপশান বলেছে স্বপরাগযোগ বাহক নির্ভরশীল প্রক্রিয়া নয়। সত্যি স্বপরাগযোগে কোনো বাহক লাগে না, কারণ একই ফুলে পরাগযোগ হচ্ছে, তো এখানে কোনো বাহক লাগবে না, এটা তো স্বাভাবিক ম্যাটার। 3 নম্বর অপশান বলছে ইতর পরাগযোগে বংশধরদের বিশুদ্ধতা বজায় থাকে না। দেখো, সত্যি ইতর পরাগযোগে কিন্তু কখনোই খাঁটি বৈশিষ্ট্য আমরা পাবো না। তার কারণ ইতর পরাগযোগ হচ্ছে মানে, এটা আমাকে মাথায় রেখে দিতে হবে যে স্যার ইতর পরাগযোগ হচ্ছে মানে সেখানে কিন্তু একই প্রজাতির হতেই পারে, বাট দুটো ভিন্ন গাছের মধ্যে পরাগযোগ হচ্ছে। তো সেখানে কিন্তু অ্যালিলগুলো আলাদা আলাদা, মানে জেনেটিক্যালি অ্যালিলগুলো, মানে যেগুলোকে আমরা অ্যালিলিক জিন বলি, তো সেগুলো কিন্তু আলাদা আলাদা।
অ্যালিল যদি আলাদা হয় তাহলে পরাগরেণুর বৈশিষ্ট্যগুলো ভিন্ন ভিন্ন হয়ে যায়। তো সেখানে কিন্তু নতুন ক্যারেক্টার আসার চান্স থাকে বা নতুন বৈশিষ্ট্য আসার চান্স থাকে। তো আমাকে এখানে বলেছি ইতর পরাগ যোগে বংশধরদের মধ্যে বিশুদ্ধতা বজায় থাকে না। সত্যি নতুন বৈশিষ্ট্য যদি আসে তো সেখানে বিশুদ্ধতা কেনই বা বজায় থাকবে, তাই না? চলো তাহলে এটাও কিন্তু সঠিক বলেছে, বাট আমাকে কি বলেছে? আমাকে বলে দিয়েছে ভুল কোনটি, আমাকে বলে দিয়েছে ভুল কোনটি। চলো ডির দাগের অপশানে যাচ্ছি। বলছি ইতর পরাগযোগের তুলনায় স্বপরাগযোগে বংশধরদের অভিযোজন ক্ষমতা বেশি। এটাই ভুল। কেন বলো তো? কারণ ইতর পরাগযোগে নতুন নতুন বৈশিষ্ট্য আসে, যত নতুন বৈশিষ্ট্য আসবে অভিযোজন ক্ষমতা তত বৃদ্ধি পাবে। স্বপরাগযোগের অভিযোজন ক্ষমতা খুবই কম, ইতর পরাগযোগের অভিযোজন ক্ষমতা অনেকটা বেশি। বাট আমাকে কি বলেছে এখানে? ইতর পরাগযোগের তুলনায় স্বপরাগযোগদের মানে স্বপরাগযোগ যারা করে সেই সমস্ত বংশধরদের অভিযোজন ক্ষমতা বেশি। কথাটা কি সঠিক? একদম ভুল কথা, কারণ অভিযোজন ক্ষমতা বেশি হয় ইতর পরাগযোগের ক্ষেত্রে। ক্লিয়ার হয়েছে কনসেপ্ট আশা করি। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে ভুল কোনটি? এখানে ভুল হচ্ছে ডির দাগের অপশন। এখানে ভুল কোনটি হবে? অবশ্যই ডির দাগের অপশন। চলো আমরা 4 নম্বর দাগে যাচ্ছি। অটোগ্যামি বলতে কি বোঝো বাবু? অটোগ্যামি কাকে বলে? আমি আগের দিন দেখিয়েছিলাম, কিন্তু দেখো অটোগ্যামি মানে হচ্ছে, যেটা আমি আগের দিন বুঝিয়েছি তোমাকে, দেখো অটোগ্যামি মানে হচ্ছে যদি আমরা এটাকে একটা জাস্ট একটা ক্যালিক্স মনে করি, মানে বৃতি, তো বৃতির উপরে কি আছে স্যার? বৃতির উপরে কি আছে? অবশ্যই বৃতির উপরে ফুল রয়েছে, বৃতির উপরে ফুল রয়েছে। আমি সাপোজ ধরে নিলাম এটা একটা ফুল, এটা হচ্ছে তার পেটালস, মানে যেটাকে আমরা কি বলি? দলমণ্ডল বলি। তো এখানে কি রয়েছে? স্টিগমা রয়েছে। স্টিগমা মানে কি? যেটাকে আমরা কি বলি? গর্ভমুণ্ড বলি। আর এটা হচ্ছে কি? পরাগধানী। তো পরাগধানী থেকে পরাগরেণু কোথায় এসে পড়ছে বলো তো? সেই একই ফুলের গর্ভমুণ্ডে এসে পড়ছে। মানে জাস্ট যদি আমরা এইটাকে স্ত্রীলিঙ্গধর বলি, এটাকে যদি আমরা কি বলি? এটাকে যদি আমরা মানে গর্ভকেশর চক্র বলি, তো এটাকে যদি আমরা কি বলি না স্যার? এটাকে যদি আমরা পরাগধানী বলি, তো এই একই ফুলের পরাগধানী থেকে পরাগরেণু ওই একই ফুলের গর্ভমুণ্ডে এসে আপতিত হচ্ছে। তো একই ফুলের পরাগরেণু যদি ওই ফুলের গর্ভমুণ্ডে এসে আপতিত হয় তখন তাকে আমরা কি বলি? তখন সেই স্বপরাগযোগকে আমরা কি বলি? সেই স্বপরাগযোগকে আমরা বলে থাকি অটোগ্যামি। তো আশা করি বুঝতে পারা গেছে। আমাকে এখানে জানতে চেয়েছে অটোগ্যামি কাকে বলে। তাহলে অটোগ্যামি কাকে বলে? একই ফুলের পরাগরেণু ওই ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তর। দেখো এখানে আমরা সেটাই দেখিয়েছি যে একই ফুল, সেই ফুলের পরাগরেণু ওই একই ফুলের গর্ভমুণ্ডে কি হচ্ছে? স্থানান্তর হচ্ছে। ওই একই ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তর হচ্ছে, ওই জন্য আমরা একে কি বলি? ওই জন্য আমরা একে অটোগ্যামি বলে থাকি। তাহলে কি বলছে এখানে অ্যান্সার? এখানে অ্যান্সার কি হবে? এখানে অ্যান্সার হবে একই ফুলের পরাগরেণু ওই ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তর। একদম নিশ্চিন্তে নিঃসন্দেহে এটাই রাইট অ্যান্সার। বিয়ের দাগে এটা রাইট অ্যান্সার। ঠিক আছে। আর প্রথম অপশান বলেছে দেখো এক ফুল থেকে পরাগরেণু অপর ফুলে স্থানান্তর। বাবু এক ফুল থেকে পরাগরেণু অপর ফুলে যদি স্থানান্তর হয় তো সেটা গেইটোনোগ্যামি হতে পারে, নাহলে সেটা জেনোগ্যামি হতে পারে। ঠিক আছে, মানে ইতর পরাগযোগ হতে পারে, না হলে যদি স্বপরাগযোগও হয় তো সেটা অন্য ফুলে হবে, একই গাছের হলেও অন্য ফুলে হবে। বাট আমাকে বলে দিয়েছে একই ফুলে, তো একই ফুলে যদি পরাগযোগ হয় তখন তাকে আমরা অটোগ্যামি বলি। বুঝতেই পারছো আশা করি। তো অ্যান্সার কোনটা হবে? বিয়ের দাগেটা রাইট অ্যান্সার। ঠিক আছে। তো অটোগ্যামি বলতে বোঝায় একই ফুলের পরাগরেণু ওই ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তর। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে কনসেপ্ট? যাচ্ছি আমরা পরের কোশ্চেনে। দেখো 5 দাগের কোশ্চেন। কয়টি, এখানে স্পেলিং মিস্টেক হয়েছে, একটু দেখে নিও। কয়টি আদর্শ ভ্রূণস্থলিতে থাকে? কয়টি বলতে কি বলতো? বলেছে কয়টি কোষ থাকে আদর্শ ভ্রূণস্থলিতে, কয়টি কোষ থাকে বা কয়টি নিউক্লিয়াস থাকে, এইরকম কিছু জিজ্ঞেস করেছে তোমাকে। তো আমি তোমাকে কনসেপ্টটাকে প্রথমে ক্লিয়ার করিয়ে দিলে বুঝতে পারবে ভালো করে। দেখো সাপোজ তুমি ধরে নাও যে এটা একটা ভ্রূণস্থলী। এই ভ্রূণস্থলীর এই নিচের দিকে কি অবস্থান করছে? নিচের দিকে অবস্থান করছে ডিম্বক রন্ধ্র। এই ডিম্বক রন্ধ্রের ভেতরে কি প্রবেশ করে? পরাগনালী প্রবেশ করে। এইখানে আমরা দেখতে পাবো 3টে কোষ। আমরা কিন্তু আগের লেকচারে কিন্তু বলেছি, আগের কন্টেন্টটাই শেয়ার করেছি, ওখানে গিয়েও দেখে নিতে পারো। এখানে আমরা 3টে কোষ দেখতে পাবো। মাঝখানে দেখতে পাবো আমরা একটাই কোষ, কিন্তু ওই একটা কোষ কিন্তু 2টি কোষের সঙ্গে সংযুক্তিকরণের মাধ্যমে তৈরি হয়েছে। আর মাথার উপরে আমরা দেখতে পাবো মোট 3টে কোষ। মাথার উপরে আমরা কি দেখতে পাবো? মোট 3টে কোষ। তো নিচে যে আমরা দেখতে পাচ্ছি 3টে কোষ, এর মধ্যে মাঝে যে কোষটা আছে তাকে আমরা বলি ডিম্বাণু।
মাঝে যে কোষটা আছে তাকে আমরা কি বলি স্যার? দিস ইজ কল্ড ওভাম, তাকে আমরা ডিম্বাণু বলি। আর এই যে দু সাইডে দুটো কোষ দেখতে পাচ্ছ না, এদেরকে ডিম্বাণুর সখী বলা হয়। মানে এরা ডিম্বাণুকে সহযোগিতা করে যাতে শুক্রাণু ডিম্বাণুর প্রতি আকৃষ্ট হয়। তো এদেরকে বলা হয় এই জন্য সহকারী কোষ। কি বলা হয় একে? সহকারী কোষ। আর মাঝখানে দেখতে পাচ্ছ একটা বিরাট বড় নিউক্লিয়াস, এগুলো কিন্তু সবই হ্যাপ্লয়েড। শুধুমাত্র মাঝখানে যে নিউক্লিয়াসটা বসে আছে এটা হচ্ছে ডিপ্লয়েড, আর এর নাম নির্ণীত নিউক্লিয়াস। তো এই যে নির্ণীত নিউক্লিয়াস যেটা 2n, সেটা কিন্তু দুটোই হ্যাপ্লয়েড। নির্ণীত নিউক্লিয়াস যেটাকে আমরা কি বলছি? ডিপ্লয়েড বলছি। এই ডিপ্লয়েড নির্ণীত নিউক্লিয়াস দুটি হ্যাপ্লয়েড পোলার নিউক্লিয়াস, মানে যেটাকে আমরা কি বলি বলতো? যেটাকে আমরা বলি মেরু নিউক্লিয়াস। মেরু নিউক্লিয়াস দিয়ে তৈরি হয়েছে। আর উপরে যে আমরা দেখতে পাচ্ছি না, এই যে তিনটি কোষ দেখতে পাচ্ছি, এই তিনটি কোষকে বলা হয় কি বলতো? এই তিনটি কোষকে বলা হয় প্রতিপাদ কোষ সমষ্টি। এই কোষকে কি বলা হয়? প্রতিপাদ কোষ সমষ্টি। তাহলে তুমি এখানে কতগুলো নিউক্লিয়াস দেখতে পেলে? দেখো এখানে নিউক্লিয়াস দেখতে পেয়েছো, এগুলো সবই হ্যাপ্লয়েড। ঠিক আছে, এগুলো সবই হ্যাপ্লয়েড। শুধুমাত্র নির্ণীত নিউক্লিয়াস যেটা, ওইটা হচ্ছে কেবলমাত্র ডিপ্লয়েড। তার কারণ কি না? তার কারণ এটাই দুটো মেরু নিউক্লিয়াস যুক্ত হয়ে নির্ণীত নিউক্লিয়াস তৈরি হয়েছে। তাহলে কতগুলো নিউক্লিয়াস দেখতে পেলে? 1 2 3 4 5 6 7 8। আর কোষ কটা দেখতে পেয়েছো? 1 2 3 4 5 6 7। তাহলে আমরা ভ্রূণস্থলিতে কি পাই? 7টি কোষ ও 8টি নিউক্লিয়াস। বুঝতে পেরেছো? ভ্রূণস্থলিতে আমরা কি পাই? 7টি কোষ পাই, 8টি নিউক্লিয়াস পাই। এই 8টি নিউক্লিয়াসের নাম কি? 3টি প্রতিপাদ কোষের নিউক্লিয়াস, মাঝখানে 2টি মেরু নিউক্লিয়াস, আর নিচে 1টি ডিম্বাণু নিউক্লিয়াস, এবং দুপাশে 2টো সহকারী কোষের নিউক্লিয়াস। তাহলে দেখে নিই এখানে, দেখো সি এর দাগেটা রাইট অ্যান্সার। ডিম্বাণু, সহকারী কোষ, প্রতিপাদ কোষ, আর হচ্ছে কি পোলার নিউক্লিয়াস। তাহলে বুঝতে পারছো কোনটা রাইট অ্যান্সার? এখানে রাইট অ্যান্সার কোনটা? এখানে রাইট অ্যান্সার হচ্ছে সি এর দাগেরটা। ডিম্বাণু, সহকারী কোষ, প্রতিপাদ কোষ, আর কি পোলার নিউক্লিয়াস। ওকে, আর হচ্ছে কি পোলার নিউক্লিয়াস। তো আমরা এখানে দেখিয়ে দিয়েছি যে একটা ডিম্বাণু থাকে, 2টো সহকারী কোষ থাকে, 3টে প্রতিপাদ কোষ থাকে, আর 2টো পোলার নিউক্লিয়াস থাকে। পোলার মানে মেরু নিউক্লিয়াস বলা হয় যাকে। এই জন্য 5-এর দাগে সি হচ্ছে রাইট অ্যান্সার। চলো 6-এর দাগের কোশ্চেনে যাচ্ছি। বলছে গুপ্তবীজী উদ্ভিদের স্ত্রীলিঙ্গধর, একটু স্পেলিং মিস্টেক হয়েছে দেখে নিবে। গুপ্তবীজী উদ্ভিদের স্ত্রীলিঙ্গধর উদ্ভিদ গঠনের সঠিক ক্রম কোনটি? গুপ্তবীজী উদ্ভিদের স্ত্রীলিঙ্গধর গঠনের সঠিক ক্রম কোনটি? এখানে কোনটি বানান ভুল? ওকে, চলো। গুপ্তবীজী উদ্ভিদের স্ত্রীলিঙ্গধর উৎপাদনের জন্য সঠিক ক্রম কোনটি? আগে বোঝানো যাক, বিষয়টা ভালো করে বুঝবে। দেখো, ডিম্বকের মধ্যে একটি বিশেষ কোষ থাকে, তাকে আমরা পোষক কোষ বলি। এটা কনসেপ্টের জিনিস কিন্তু, একটু মন দিয়ে শুনবে, ভালো করে বুঝে নিও। ডিম্বকের মধ্যে একটি বিশেষ কোষ থাকে যাকে আমরা ভ্রূণের পোষক কোষ বলি, যাকে আরেক কথায় নিউসেলাস বলা হয়। কি বলা হয় যাকে আরেক কথায়? নিউসেলাস বলা হয়। যেটা ডিম্বকের মধ্যে অবস্থান করে একটি বিশেষ পোষক কোষ, তাকে আমরা কি বলি? নিউসেলাস বলি। এই নিউসেলাস থেকে একটি বিশেষ ডিপ্লয়েড কোষের জন্ম হয়, আর সেই ডিপ্লয়েড কোষকে এমএমসি বলা হয়, মানে মেগাস্পোর মাদার সেল। কি বলা হয় তাকে? এমএমসি বা মেগাস্পোর মাদার সেল। এই মেগাস্পোর মাদার সেল হচ্ছে রেণু মাতৃকোষ। মেগাস্পোর মাদার সেল যেটা, তাকে বাংলায় বলা হয় রেণু মাতৃকোষ। এই রেণু মাতৃকোষ থেকে 4টে রেণু তৈরি হয়। কোন কোষ বিভাজন প্রক্রিয়ায় বলে দাও? মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়ায়। কোন কোষ বিভাজন প্রক্রিয়ায়? মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়া। আমরা জানি একটি মাতৃকোষ থেকে মাতৃকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম দ্বারা বিশ্লিষ্ট হয়ে 4টি অপত্য কোষ তৈরি হয়। তো তার নাম কি? তার নাম স্ত্রী রেণু। কিন্তু এই 4টি স্ত্রী রেণুর মধ্যে মাত্র 1টি সক্রিয় থাকে, আর বাকি 3টা স্ত্রী রেণু কিন্তু কি কন্ডিশনে থাকে বলতো? নিষ্ক্রিয় অবস্থায় থাকে। তাহলে 1টি সক্রিয় হলো, তাহলে টোটাল কটি স্ত্রী রেণু তৈরি হলো? 4টি। এই কন্ডিশনকে আমরা কি বলতে পারি? টেট্রাড বলতে পারি। তাহলে শেষমেশ কিন্তু অ্যাক্টিভ থাকলো, সক্রিয় থাকলো কটি স্ত্রী রেণু? 1টি।
ওই একটি স্ত্রী রেণু থেকে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় 8টি নিউক্লিয়াস তৈরি হয়, এই যে এখানে দেখিয়েছি আমরা। তাহলে সেখান থেকে কী তৈরি হবে? ওই একটি স্ত্রী রেণু থেকে কি তৈরি হবে? অবশ্যই ভ্রূণস্থলী তৈরি হবে, কারণ ভ্রূণস্থলীতেই তো 8টি নিউক্লিয়াস থাকে। কারণ একটি স্ত্রী রেণু থেকে মাইটোসিস কোষ বিভাজন হলে কটি কোষ তৈরি হবে? দুটি থেকে কটি হয়? 4টি থেকে কটি হবে? 8টি। আর সেই 8টির মধ্যে কি থাকবে? 3টে প্রতিপাদ কোষ, মাঝখানে 2টি হচ্ছে মেরু নিউক্লিয়াস, আর নিচে আমরা দেখতে পাবো 2টি সহকারী কোষ আর একটি ডিম্বাণু। টোটাল 8টি নিউক্লিয়াস দিয়ে গঠিত ভ্রূণস্থলী তৈরি হবে বা এমব্রায়ো স্যাক তৈরি হবে। তাহলে এখানে অ্যান্সার কী হবে? এখানে অ্যান্সার হচ্ছে প্রথমে ভ্রূণ পোষক, কারণ সেখান থেকেই রেণু মাতৃকোষ বা এমএমসি তৈরি হয়েছে, যাকে আরেক কথা মেগাস্পোর মাদার সেল বলা হয়। তারপরে স্ত্রী রেণু মাতৃকোষ, মানে যেটাকে আমরা বলছি এমএমসি। দেন হচ্ছে স্ত্রী রেণু টেট্রাট, 4টি স্ত্রী রেণু তৈরি হয়েছে আমরা বুঝিয়েছি, যার মধ্যে 3টি নষ্ট হয়ে গেছে, একটা অ্যাক্টিভ ছিল। আর সেই অ্যাক্টিভটাই হচ্ছে সেই স্ত্রী রেণু। সেই স্ত্রী রেণু থেকে কি তৈরি হবে? স্ত্রীলিঙ্গধর তৈরি হবে। স্ত্রীলিঙ্গধর মানে যেটাকে আরেক কথায় আমরা কি বলি? ভ্রূণস্থলী বলি। তাহলে যেটাই ভ্রূণস্থলী তাকেই আমরা আরেক কথায় স্ত্রীলিঙ্গধর বলে থাকি। তাহলে বুঝতে পারছো অ্যান্সার কি? অ্যান্সার হবে এখানে ভ্রূণ পোষক, সেখান থেকে স্ত্রী রেণু মাতৃকোষ, সেখান থেকে কি হবে? স্ত্রী রেণু টেট্রাট, সেখান থেকে তৈরি হবে স্ত্রী রেণু, এবং শেষমেশ তৈরি হবে কি? স্ত্রীলিঙ্গধর। ইজ ইট ক্লিয়ার? বোঝা গেছে ভালো করে? চলো, এটাই হচ্ছে রাইট অ্যান্সার। তো সি এর দাগেরটা রাইট অ্যান্সার, 6 দাগের কোশ্চেনের সি হচ্ছে একদম অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। যাচ্ছি আমরা পরবর্তী কোশ্চেনে। দেখো 7 দাগের কোশ্চেন কি বলেছে? মেগাস্পোরাঞ্জিয়ামের অন্তঃস্তকে অবস্থিত সঞ্চিত খাদ্য সমৃদ্ধ কোষ সমষ্টিকে কি বলা হয়? আচ্ছা, আমি বলেছিলাম না মেগাস্পোরাঞ্জিয়াম থেকে কি তৈরি হয়? স্ত্রী রেণু মাতৃকোষ তৈরি হয়। এই স্ত্রী রেণু মাতৃকোষ তৈরি হয় কোথা থেকে? যে বিশেষ কোষ থেকে, তার নাম ভ্রূণ পোষক কলা, যাকে আরেক কথায় কি বলা হয় বলো তো? নিউসেলাস বলা হয়। কি বলা হয় যাকে আরেক কথায়? নিউসেলাস বলে। তাহলে নিউসেলাস হচ্ছে ভ্রূণ পোষক কলা, যেখান থেকে কি তৈরি হয়? স্ত্রী রেণু মাতৃকোষ তৈরি হয়। তাহলে স্ত্রী রেণু মাতৃকোষ পুষ্টি নেয় কোথা থেকে? ভ্রূণ পোষক কলা থেকেই তো পুষ্টি নেয়। একদমই তাই। মেগাস্পোরাঞ্জিয়ামে অবস্থিত সঞ্চিত খাদ্যবস্তু সমৃদ্ধ যে বিশেষ কোষ অবস্থান করে তাকে আমরা ভ্রূণ পোষক কলা বা নিউসেলাস বলে থাকি। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে বি এর দাগেরটা রাইট অ্যান্সার, যেটা হচ্ছে কি? নিউসেলাস। সো বি এর দাগেরটা কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট রাইট অ্যান্সার। সেটা হচ্ছে কোনটি? নিউসেলাস। মেগাস্পোরাঞ্জিয়ামের ভেতরে অবস্থান করে, অন্তঃত্বকের একদম ভেতরে অবস্থান করে সঞ্চিত খাদ্যবস্তু সমৃদ্ধ একটি বিশেষ কোষ, যাকে আমরা কি বলতে পারি? নিউসেলাস বলতে পারি। ক্লিয়ার হয়েছে কনসেপ্ট আশা করি? চলো এর পরের দাগের কোশ্চেনে যাচ্ছি। স্পোরোডার্ম কি? দেখো এখানে বুঝতে হবে ভালো করে, দেখে নাও। সাপোজ তুমি ধরে নাও যে এইটা হচ্ছে একটা পরাগরেণু, এটা একটি পরাগরেণু। পরাগরেণুকে এমনটাই দেখতে হয়। এই পরাগরেণু তুমি ধরে নাও, এই পরাগরেণুর ক্ষেত্রে আমরা দেখতে পাবো বাইরের দিকে একটা স্তর দেখতে পাচ্ছি, আর ভেতরে আমরা একটা স্তর দেখতে পাচ্ছি। আচ্ছা, বাইরে একটা স্তর দেখতে পাচ্ছি, ভেতরে একটা স্তর দেখতে। বাইরের স্তরের নাম হচ্ছে এক্সাইন, আর ভেতরের স্তরের নাম হলো ইনটাইন। ওকে, দেখো বাইরের স্তরের নাম হচ্ছে এক্সাইন আর ভেতরের স্তরের নাম হচ্ছে ইনটাইন। কার? পরাগরেণুর। এই দুটো স্তরকে একসঙ্গে আমরা কি বলতে পারি? একক স্তর বলতে পারি না দ্বিস্তর বলতে পারি? অবশ্যই আমরা দুটো স্তরকে একসঙ্গে কি বলতে পারি? দ্বিস্তর বলতে পারি। তো পরাগরেণুর বাইরের দিকে অবস্থানরত এক্সাইন আর তার ভেতরে যে ইনটাইন থাকে, দুটোকে একসঙ্গে আমরা কি বলতে পারি? দ্বিস্তর বলতে পারি। আর এই দুটো একসঙ্গে যে দ্বিস্তর তৈরি করে সেই বিশেষ গঠনকে বলা হয় স্পোরোডার্ম। কি বলা হয় তাকে? স্পোরোডার্ম। তাহলে স্পোরোডার্ম কি? পরাগরেণুর বাহ্যিক এক্সাইন এবং অভ্যন্তরে অবস্থিত ইনটাইন, এই দুটি দ্বিস্তরকে একত্রে আমরা কি বলতে পারি? স্পোরোডার্ম বলতে পারি। তাহলে অ্যান্সার কি হবে? পরিণত পরাগরেণুর দ্বিস্তরীয় আবরণ। পরিণত পরাগরেণুর দ্বিস্তরীয় আবরণ। দুটো স্তরের নাম কি? বাইরের স্তরকে বলা হয় এক্সাইন আর অভ্যন্তরীণ স্তরকে বলা হয় ইনটাইন। দুটোকে একসঙ্গে আমরা কি বলি? স্পোরোডার্ম বলি। চলো পরের কোশ্চেনে যাচ্ছি।
আশা করি বুঝতে পেরেছ। 7 এবং 8কে 9 নম্বর কোশ্চেনে যাচ্ছি। দেখো 9 দাগের কোশ্চেন বলছে সেলুলোজ ও পেকটিন দ্বারা গঠিত পরাগরেণুর অবিচ্ছিন্ন পাতলা স্তরকে কি বলা হয়? দেখো আগে কনসেপ্টটা ক্লিয়ার করাই। পরাগরেণুর আমরা কি বলেছি? বাইরের স্তরকে বলা হয় এক্সাইন, আর ভেতরের স্তরকে কি বলা হয়? ইনটাইন বলা হয়। দেখো এক্সাইন কিন্তু যে বিশেষ উপাদান দিয়ে তৈরি তার নাম স্পোরোপোলেনিন। এক্সাইন যে বিশেষ উপাদান দিয়ে তৈরি হয় সেটা কিন্তু তাপ নিরোধক হয়, মানে তাপকে সহজে রেজিস্ট করতে পারে, পচন নিরোধ হয়। তো সেই উপাদানের নাম হচ্ছে স্পোরোপোলেনিন। ফ্যাট দিয়ে তৈরি হয় একটি বিশেষ উপাদান, যেটা কিন্তু কোথায় অবস্থান করে বলো তো? যেটা অবস্থান করে এক্সাইনে। আর পরাগরেণুর যে ইনটাইন আছে, সেই ইনটাইনে যে বিশেষ উপাদান অবস্থান করে তাকে বলা হয় পেকটিন এবং সেলুলোজ। কি বলা হয় তাকে? পেকটিন এবং সেলুলোজ। তো পরাগরেণুর ইনটাইনে অবস্থানরত দুটি বিশেষ উপাদানের নাম হচ্ছে, একটির নাম হচ্ছে পেকটিন আর একটির নাম হচ্ছে সেলুলোজ। আর বাইরের দিকে যে অবস্থান করে উপাদানটা, যেটাকে আমরা বলছি এক্সাইন, তার বিশেষ উপাদান হচ্ছে স্পোরোপোলেনিন। তো আমাকে এখানে কি জানতে চেয়েছে? সেলুলোজ এবং পেকটিন দ্বারা গঠিত পরাগরেণুর অবিচ্ছিন্ন অংশকে কি বলা হয় বলো? ইনটাইন বলে। আমরা বললাম এক্ষুনি ইনটাইনের কেমিক্যাল কম্পোজিশনে পেকটিন এবং সেলুলোজ থাকে। ইনটাইনের কেমিক্যাল কম্পোজিশনে কি থাকে? ইনটাইনের কেমিক্যাল কম্পোজিশনে পেকটিন এবং সেলুলোজ অবস্থান করে। তাহলে কোনটা রাইট অ্যান্সার হচ্ছে? অবশ্যই এর দাগেরটা রাইট অ্যান্সার। সো 9-এর এ ইজ রাইট অ্যান্সার। ওকে, বুঝতে পারা গেছে ক্লিয়ারলি? চলো 10-এর দাগের কোশ্চেনে যাচ্ছি। পরাগরেণুকে জীবাশ্ম হিসেবে সংরক্ষণ করা সম্ভব? অবশ্যই সম্ভব, কিন্তু কেন? দেখো জীবাশ্ম যদি তৈরি করতে হয় তাহলে কিন্তু সেই উপাদানটাকে কঠিন হতে হবে। সে যত কঠিন হবে তার ফসিলাইজেশন মানে জীবাশ্ম হওয়াটা কিন্তু ততটা সহজ হবে। তার কারণ যত বেশি কঠিন আবরণ থাকবে তার উপরে, তার ছাপটা পাওয়া কিন্তু অনেকটা ইজি হবে। আর পরাগরেণুর এক্সাইন একটি বিশেষ কঠিন উপাদান দিয়ে তৈরি, আর তার নাম স্পোরোপোলেনিন। এই স্পোরোপোলেনিন থাকে বলেই কিন্তু এক্সাইন অনেক বেশি রিজিড হয়, অনেক বেশি শক্তিশালী হয় এবং কঠিন হয়। আর এই কঠিন এক্সাইন হওয়ার কারণেই কিন্তু ওটি কোনো একটি অংশের উপরে সহজে ছাপ ফেলতে পারে বা আবরণ মানে একটি আস্তরণ তৈরি করতে পারে বা একটা ছাপ তৈরি করতে পারে, ঠিক আছে, এবং জীবাশ্মতে পরিণত হতে পারে। তাহলে পরাগরেণুর বাইরে স্পোরোপোলেনিন থাকার জন্যই কিন্তু ওই জীবাশ্ম তৈরি হওয়াটা অনেকটা সহজ হয়ে যায়। তাহলে এখানে অ্যান্সার কী হবে? প্রপার অ্যান্সার এখানে প্রপার অ্যান্সার হচ্ছে এরা স্পোরোপোলেনিন দ্বারা গঠিত হয়। স্পোরোপোলেনিন থাকে বলেই কিন্তু পরাগরেণুর জীবাশ্মতে রূপান্তরিত করাটা অনেকটা ইজি হয়, ফসিলাইজেশন করার অনেকটা সহজ হয়। আশা করি বুঝতে পারা গেছে। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখো 11 দাগের কোশ্চেন কি বলেছে? প্রদত্ত কোনটি বীজ গঠনের তাৎপর্য? উদ্ভিদের ক্ষেত্রে তো আমরা জানি বীজ গঠিত হয়। কোথা থেকে গঠিত হয় বীজ? ডিম্বক থেকে বীজ তৈরি হয়। এখন কোশ্চেন এখানে বলেছে কি যে বীজ কেন গঠিত হয়, মানে বীজ গঠনের কি কোনো তাৎপর্য রয়েছে, কোনো প্রয়োজনীয়তা রয়েছে? দেখে নিব। সত্যিই প্রয়োজনীয়তা রয়েছে। আর কেন প্রয়োজনীয়তা রয়েছে সেটা বোঝাবো তোমাকে। দেখো প্রথমত বলেছে বংশ বিস্তার এবং প্রকরণে সহায়ক। সত্যি বীজের মধ্যে কি থাকে? ফার্টিলাইজড নিউক্লিয়াস থাকে। বীজ মানেই তো ফার্টিলাইজড নিউক্লিয়াস, মানে নিষিক্ত ডিম্বাণু অবস্থান করে, যেখান থেকে কি তৈরি হয়? জাইগোট তৈরি হয়। আর এই জাইগোট থেকে নতুন উদ্ভিদ তৈরি হয়। তো বংশ বিস্তার তো হবেই, আর সাথে প্রকরণ তো হবেই। তার কারণ প্রকরণ তো যখন বীজ তৈরি হয়েছিল তখন মিওসিস কোষ বিভাজনের সময় আমরা জানি ক্রসিং ওভার যখন হয় তখন তো প্রকরণ সৃষ্টি হয়। তো তাহলে বংশ বিস্তার এবং প্রকরণে অবশ্যই সহায়ক বীজ। তো এটা সঠিক। উদ্ভিদ বিস্তার করতে সহযোগিতা করে। দেখো অবশ্যই বীজ কিন্তু পাখির দ্বারা বাহিত হয়। পাখি কিন্তু ফল খাওয়ার পরে বীজটাকে ফেলে দেয়, আর সেই পাখি কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে চলে যায়। সুতরাং বীজটাকে নিয়ে চলে যাচ্ছে এবং কোনো জায়গায় বীজটাকে ফেলে দিচ্ছে। অথবা পাখি যদি বীজটাকে গিলে খেয়েও ফেলে, সেই বীজ কিন্তু মল দিয়ে দেহের বাইরে নির্গত হয়ে যায়। তো সেটাও কিন্তু উৎসস্থল থেকে অনেকটা দূরে গিয়ে বীজটাকে সে ফেলতে পারে। তো বীজটা তাহলে কিসে সহযোগিতা করলো? বিস্তারে সহযোগিতা করলো। কোথা থেকে? উৎস থেকে দূরবর্তী কোনো জায়গায় বীজটা বিস্তার লাভ করলো। কার দ্বারা? পাখির দ্বারা। তো একদমই তাই, এটাও সঠিক অ্যান্সার। বিয়ের দিকে একটা রাইট অ্যান্সার। তৃতীয় অপশান বলছে খাদ্য সঞ্চিত রাখে। দেখো বীজের মধ্যে সত্যি খাদ্য সঞ্চিত থাকে। আমরা কত সিড খাই ভাবো, আমন্ডস খাচ্ছি, আমরা পিস্তা খাচ্ছি, কাজু খাচ্ছি, তো এর মধ্যে তো খাদ্য রয়েছে, না আমরা কেনই বা খাবো? আর বীজের মধ্যে খাদ্য থাকে। বীজের মধ্যে যদি খাদ্য না থাকে তাহলে সেখান থেকে অঙ্কুরোদ্গম হবে না, সেখান থেকে কিন্তু নতুন উদ্ভিদ তৈরি হবে না। তাহলে বীজ থেকে নতুন উদ্ভিদ তৈরি হচ্ছে, তার মানে কিন্তু এটাকে একদম স্পষ্টভাবে মাথায় রাখতে হবে আমাদের যে বীজের মধ্যে কিন্তু নিউট্রিয়েন্টস রয়েছে, বীজের মধ্যে খাদ্য রয়েছে, যে খাদ্যটাকে খেয়ে বীজটা অঙ্কুর হচ্ছে এবং সেখান থেকে নতুন উদ্ভিদ জন্মাচ্ছে। একই কনসেপ্ট কিন্তু তুমি ডিমের ক্ষেত্রেও লাগাতে পারো। ডিমে কুসুম থাকে। এই ডিমে কুসুম থাকে
তোমার অমলেট করে খাওয়ার জন্য নয়। এটা তোমাকে মাথায় রাখতে হবে যে আমরা যে অমলেট করে ডিম খাই, ডিমকে যে অমলেট করে আমরা খেয়ে নিচ্ছি, তো সেই কুসুমটা কিন্তু আমাদের অমলেট করে খাওয়ার জন্য নয়, যে একটা বেশ সুস্বাদু একটা ম্যাটেরিয়াল, চলো প্রত্যেকে অমলেট করে খাক, যার জন্য ডিমের মধ্যে কুসুম রাখা গেল ইত্যাদি ইত্যাদি, তা মোটেও নয়। ডিমের মধ্যে কুসুম থাকে, ডিম থেকে যে নতুন ভ্রূণটা উৎপাদন হবে এবং তার যে পরিপক্কতা হবে বা ডেভেলপমেন্ট হবে, তার জন্য কুসুম অত্যন্ত প্রয়োজন। তার কারণ যে ডিম পারছে মানে মা, মানে পাখি বা কোনো সরীসৃপ ইত্যাদি ইত্যাদি, বাচ্চার সঙ্গে মায়ের সঙ্গে কোনো সাক্ষাৎ হয় না, কোনো সাঁত থাকে না, বাচ্চারা কিন্তু ডিমের মধ্যে বড় হয়, যার জন্য তার কুসুমটা অত্যন্ত প্রয়োজন। কুসুম ছাড়া কিন্তু বাচ্চা পুষ্টি পাবে না। এই জন্য কুসুম থাকে, ডিমের সাদা অংশ থাকে, যেগুলো বাচ্চাকে কী দেয়, নিউট্রিয়েন্টস দেয়। তাই ডিম ফেটে যখন বাচ্চা বেরিয়ে আসে তখন কিন্তু ডিমের মধ্যে আর কুসুম বা সাদা অংশ কোনো কিছুই দেখতে পাওয়া যায় না, শুধু ভাগা খোলটা দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে দেখো খাদ্য সঞ্চিত রাখে, এটাও সঠিক। তাহলে এখানে রাইট অ্যান্সার কোনটা হবে? বুঝতেই পারছো এখানে রাইট অ্যান্সার কোনটা হবে? সরি, এখানে রাইট অ্যান্সার হচ্ছে সবকটি। রাইট অ্যান্সার অবশ্যই হবে কোনটি? এখানে রাইট অ্যান্সার হচ্ছে সবকটি। ঠিক আছে, বুঝতে পারা গেছে আশা করি, তিনটেই রাইট। চলো পরের কোশ্চেনে যাচ্ছি আমরা। অ্যাপোমিক্সিস কি বাবু? অ্যাপোমিক্সিস কাকে বলে? দেখো আমি তোমাকে তিনটে টার্ম দেবো, ভালো করে বুঝতে হবে। অ্যাপোমিক্সিস, অ্যাম্ফিমিক্সিস আর হচ্ছে পার্থেনোকার্পি। অ্যাপোমিক্সিস, অ্যাম্ফিমিক্সিস এবং পার্থেনোকার্পি। স্যার কী জিনিস? অ্যাপোমিক্সিস মানে কি? অ্যাপোমিক্সিস মানে হচ্ছে নিষেক ছাড়া বীজযুক্ত ফল উৎপাদন করা। কি বললাম? নিষেক ছাড়া বীজযুক্ত ফল উৎপাদন করা। খুবই জটিল জিনিস, তাই না? অ্যাস্টেরেসি গোত্রভুক্ত কিছু ঘাসের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এমন কিছু কেস, যেখানে আমরা দেখতে পাচ্ছি নিষেক হচ্ছে না কিন্তু বীজ তৈরি হয়ে যাচ্ছে, এটাকে আমরা অ্যাপোমিক্সিস বলি। স্যার অ্যাম্ফিমিক্সিস কাকে বলে? নিষেকও হবে, বীজও তৈরি হবে, একে আমরা অ্যাম্ফিমিক্সিস বলি, মানে যাকে আরেক কথায় নিষেক বলি প্রপারলি, মানে ডিম্বাণু শুক্রাণুর মিলন এবং সেখান থেকে ভ্রূণ তৈরি হওয়া, এটাকে আরেক কথায় অ্যাম্ফিমিক্সিস বলা হয় বা নিষেক বলা হয় বা ফার্টিলাইজেশন বলা হয়। যেখানে কি হয়, যেখানে নিষেক হয় এবং সেই সঙ্গে বীজও তৈরি হয়। আর পার্থেনোকার্পি মানে নিষেকও হবে না, বীজও তৈরি হবে না, মানে নিষেক ছাড়া বীজবিহীন ফল উৎপাদন প্রক্রিয়াকে আমরা কি বলি? পার্থেনোকার্পি বলে থাকি। তাই তিনটে টার্ম শিখালাম, অ্যাপোমিক্সিস, অ্যাম্ফিমিক্সিস, পার্থেনোকার্পি। অ্যাপোমিক্সিস মানে নিষেক ছাড়াই বীজযুক্ত ফল উৎপাদন করা, মানে নিষেক হবে না কিন্তু বীজ তৈরি হবে। অ্যাম্ফিমিক্সিসে নিষেকও হবে, বীজও তৈরি হবে। আর পার্থেনোকার্পিতে নিষেকও হবে না, বীজও তৈরি হবে না, অর্থাৎ নিষেক ছাড়া বীজহীন ফল উৎপাদন। আমাকে এখানে কি বলেছে? অ্যাপোমিক্সিস মানে কি? নিষেক ছাড়াই অঙ্গজ বা অযৌন জনন পদ্ধতিতে কি সৃষ্টি করা? উদ্ভিদ সৃষ্টি করা, মানে বীজযুক্ত উদ্ভিদ সৃষ্টি করা। ঠিক আছে, তাহলে অ্যান্সার কী হবে? অবশ্যই অ্যান্সার হচ্ছে এর দাগেটা রাইট অ্যান্সার। ওকে, বোঝা গেল ক্লিয়ারলি? তাহলে কোনটা রাইট অ্যান্সার হচ্ছে? এর দাগেটা রাইট অ্যান্সার বলছে নিষেক ছাড়াই কিন্তু অযৌন জননের মাধ্যমে কি তৈরি করছি আমরা? উদ্ভিদকে তৈরি করছি, অ্যান্ড দিস ইজ রাইট অ্যান্সার। ওকে, বোঝা গেছে? এর দাগেরটা রাইট অ্যান্সার, অ্যাপোমিক্সিস। নেক্সট ওয়ান দেখো, গুপ্তবীজী উদ্ভিদের ডিম্বাশয়ের অনিষিক্ত ডিম্বাণু থেকে নিষেক ছাড়াই বীজবিহীন ফল উৎপাদনকে কি বলে? দেখো একটু আগেই বলেছিলাম আমি, বীজযুক্ত ফল যদি হয়, নিষেক ছাড়াই বীজযুক্ত ফল অ্যাপোমিক্সিস, আর নিষেক ছাড়াই বীজবিহীন ফল পার্থেনোকার্পি। বীজবিহীন ফল উৎপাদন প্রক্রিয়া, যাকে আরেক কথায় আমরা কি বলি? যাকে আরেক কথায় আমরা বলি পার্থেনোকার্পি। আর বাকিগুলোর মানে তো জানো, বহুভ্রূণতা মানে কি? নতুন টার্ম। কোনো একটি বীজ থেকে একাধিক ভ্রূণ উৎপাদনকে আমরা বহুভ্রূণতা বলে থাকি, যেটা দেখতে পাওয়া যায় লেবু গাছের ক্ষেত্রে স্পেশালি। লেবু গাছের ক্ষেত্রে আরও অনেক গাছ রয়েছে, তবে লেবুর ক্ষেত্রে কিন্তু আমরা সবথেকে বেশি পরিমাণে দেখতে পাই যে একটি বীজ থেকে একাধিক ভ্রূণ উৎপাদন হচ্ছে, যেটাকে আমরা পলি এমব্রায়োনি বলি বা বহু ভ্রূণ উৎপাদন প্রক্রিয়া বলে থাকি। ঠিক আছে, আর অ্যাপোমিক্সিস তো জাস্ট একটু আগে বোঝালাম, অ্যাম্ফিমিক্সিস তো বুঝিয়ে দিয়েছি। আর এখানে অ্যান্সার কি হবে? পার্থেনোকার্পি, কারণ আমাকে বলে দিয়েছে বীজবিহীন ফল উৎপাদন প্রক্রিয়া নিষেক ছাড়াই, এই জন্য পার্থেনোকার্পি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট ওয়ান, বহুভ্রূণতা কার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় বলো? পলি এমব্রায়োনি বা বহু ভ্রূণতা কার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়? দেখো আমরা একটু আগে ক্লিয়ার করিয়েছি কনসেপ্ট যে স্যার বহু ভ্রূণতা দেখতে পাওয়া যায় লেবুর ক্ষেত্রে। বহু ভ্রূণতা কার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়? লেবুর ক্ষেত্রে আমরা বহু ভ্রূণতা দেখতে পাই। তাহলে লেবু জাতীয় ফলে আমরা কি দেখতে পাই? বহু ভ্রূণতা, যেটাকে আমরা কি বলে থাকি? পলি এমব্রায়োনি বলে থাকি। তো পলি এমব্রায়োনি বা বহু ভ্রূণতা আমরা কার ক্ষেত্রে দেখতে পাই? লেবু জাতীয় ফলের ক্ষেত্রে দেখতে পাই। ক্লিয়ার হয়েছে কনসেপ্ট? আশা করি বুঝতে পেরেছো। তাহলে দেখো 13 এবং 14 আমরা কনসেপ্টটা ক্লিয়ার করিয়ে দিয়েছি, বোঝা গেছে আশা করি। পরের কোশ্চেনে যাচ্ছি, 15 দাগে। যে পদ্ধতিতে একটি বীজে একাধিক ভ্রূণ গঠিত হয় তাকে কি বলে? জাস্ট একটু আগেই বলেছি,
আগের স্লাইডটাতেই আলোচনা করেছি। দেখো, একটি বীজ থেকে একাধিক ভ্রূণ উৎপাদন প্রক্রিয়া কি বলা হয় তাকে? পলি এমব্রায়োনি বলে। কি বলে তাকে? পলি এমব্রায়োনি, যাকে আমরা বহু ভ্রূণতা বলে থাকি। একটি বীজ থেকে যদি একাধিক ভ্রূণ তৈরি হয় তাহলে সেই প্রক্রিয়াকে আমরা কি বলি? পলি এমব্রায়োনি বলে থাকি। যাকে আমরা আরেক কথা কি বলতে পারি? বহু ভ্রূণতা বলতে পারি। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে বহু ভ্রূণতা, যাকে আমরা আরেক কথা কি বলতে পারি? পলি এমব্রায়োনি বলতে পারি। ওকে, বহু ভ্রূণতা বা পলি এমব্রায়োনি বলতে পারি। আর বাকিগুলো কনসেপ্ট তো জানো, পার্থেনোকার্পি বলে দিয়েছি, বহু ভ্রূণতা তো জানতে পারলে, অ্যাপোমিক্সিস তো জেনে নিয়েছো অলরেডি, আগের স্লাইডে বুঝিয়ে দেওয়া হয়েছে। একটা নতুন টপিক পাবে এখানে, পার্থেনোজেনেসিস। এটা কি জিনিস স্যার? আমরা মৌমাছি দেখেছি না, মৌমাছির ক্ষেত্রে ড্রোন তৈরি হয়, মানে পুরুষ মৌমাছি তৈরি হয় রানীর অনিষিক্ত ডিম্বাণু থেকে। তাহলে যে প্রক্রিয়ায় অনিষিক্ত ডিম্বাণু থেকে অনিষিক্ত ডিম্বাণু থেকে কোনো প্রাণী দেহ তৈরি হয়, সেই প্রক্রিয়াকে আমরা কি বলি? পার্থেনোজেনেসিস বলে থাকি, যেটা আমরা দেখতে পাই বোলতা, মৌমাছি, অ্যাফিডস, এদের ক্ষেত্রে আমরা দেখতে পাই। মায়ের অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরিভাবে কি উৎপাদন হচ্ছে? জীবদেহ উৎপাদন হচ্ছে। একে আমরা কি বলি? পার্থেনোজেনেসিস। বাংলায় বলা হয় একে অপুংজনি। কি বলা হয় বাংলায়? অপুংজনি। ওকে, বোঝা গেছে তাহলে অ্যান্সার। এখানে অ্যান্সার কী হবে তাহলে? বহু ভ্রূণতা, যাকে আমরা আরেক কথা কি বলে থাকি? পলি এমব্রায়োনি বলে থাকি। নেক্সট কোশ্চেন, মিওসিস ব্যতি রেখে রেণুধর উদ্ভিদ থেকে সরাসরি লিঙ্গধর উদ্ভিদ তৈরিকে কি বলা হয়? বাবু, মিওসিস ব্যতি রেখে মানে মিওসিস হওয়া চলবে না, মিওসিস না হয়ে রেণুধর মানে উদ্ভিদ থেকে কি তৈরি হবে? লিঙ্গধর উদ্ভিদ তৈরি হবে, মানে স্পোরোফাইট থেকে গ্যামেটোফাইট তৈরি হবে উইদাউট মিওসিস। তাকে বলা হয় অ্যাপোস্পোরি। কি বলা হয় তাকে? অ্যাপোস্পোরি। তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে? বিয়ের দাগেটা রাইট অ্যান্সার, অ্যাপোস্পোরি। এই প্রক্রিয়ার দ্বারা মিওসিস ব্যতি রেখে মানে মিওসিস ছাড়াই রেণুধর উদ্ভিদ থেকে সরাসরি লিঙ্গধর উদ্ভিদ তৈরি করা হয়, বা স্পোরোফাইট থেকে গ্যামেটোফাইট তৈরি করা হয়। ক্লিয়ার হয়েছে কনসেপ্ট? চলো নেক্সট কোশ্চেনে যাচ্ছি আমরা, 17 দাগের কোশ্চেন। চলো 17, কোনো গুপ্তবীজ উদ্ভিদের রেণু মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা 24 হলে তার শস্যকোষের ক্রোমোজোম সংখ্যা কত হবে? এটা নিয়ে কিন্তু প্রিভিয়াস ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, আরেকবার বলছি বুঝিয়ে, মন দিয়ে শোনো। দেখো, আমরা কি বলেছিলাম বলো তো? বলেছিলাম যে উদ্ভিদের ক্ষেত্রে পাতা, কাণ্ড, মূল, এই সমস্ত দেহকোষে কিন্তু ক্রোমোজোম সবসময় কিন্তু কেমন প্রকৃতির হয়? সবসময় ডিপ্লয়েড প্রকৃতির হয়। রেণুতে ক্রোমোজোম কেমন প্রকৃতির হয়? হ্যাপ্লয়েড প্রকৃতির হয়। রেণু মাতৃকোষ মানে যাকে আমরা মেগাস্পোর মাদার সেল বলি, এখানে ক্রোমোজোম কেমন হয়? এখানে ক্রোমোজোম কিন্তু 2n হয়, মানে ডিপ্লয়েড হয়। এবারে বলি অ্যালিউরন কোষ, এখানে কেমন হয় ক্রোমোজোম? এখানে কিন্তু ট্রিপ্লয়েড হয়, 3n। কেন হয় জানো? তার কারণ এই অ্যালিউরন কোষের স্তর অবস্থান করে শস্যের উপরে, আর আমরা জানি শস্য কেমন প্রকৃতির হয়? শস্য কিন্তু 3n হয়। আর যেহেতু শস্যের উপরে অ্যালিউরন থাকে, এই জন্য অ্যালিউরনও কিন্তু 3n হয়। আচ্ছা, তারপরে নিউসেলাস, যেটা আমরা বহুবার বলেছি, নিউসেলাস, একে আরেক কথায় কী বলা হয়? ভ্রূণ পোষক কলা বলা হয়। এটি কেমন প্রকৃতির হয়? এটি ডিপ্লয়েড প্রকৃতির হয়। চলো এবার প্রশ্ন পড়ো। বলেছে কোনো গুপ্তবীজ উদ্ভিদের রেণু মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা 24। তাহলে রেণু মাতৃকোষ কি? 2n না n? অবশ্যই 2n। তাহলে আমরা কি লিখতে পারি এখানে? 2n সমান হচ্ছে 24, 2n সমান 24। এবার বলেছে তার শস্য কোষের ক্রোমোজোম সংখ্যা কত হবে? বাবু, শস্য সর্বদা কেমন প্রকৃতির হয়? শস্য মানে 3n, শস্য মানে 3n। তাহলে এখানে 2n এর মান কত দিয়েছে? 24। তাহলে বলো n এর মান কত হবে? n মানে 24 ভাজিতক 2। তাহলে কীভাবে কাটবে? 2 একে 2, 2 দুনে 4। তাহলে অ্যান্সার কত? n এর মান কত? n এর মান কত? 12। তাহলে আমাকে এখানে কী চেয়েছে? শস্য সবসময় কেমন প্রকৃতির হয়? 3n হয়। তাহলে 3n মানে কত? 12 গুণিতক 3 সমান কত হবে? 36। তাহলে অ্যান্সার কত? 36, 36। কারণ কি? শস্য হচ্ছে 3n, অন্যদিকে রেণু মাতৃকোষ হচ্ছে 2n। তো
তো 2n সমান যদি 24 হয় তাহলে 3n সমান কত হবে? অবশ্যই 36, কারণ 2n সমান 24 যদি হয় তাহলে n এর মান বের করাতে হবে, আর n এর মান কত? 12, তো 12 3 36 হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে ষষ্ঠের মধ্যে কতগুলো ক্রোমোজোম থাকবে? 36টি ক্রোমোজোম থাকবে। তাহলে অ্যান্সার কী হবে? অবশ্যই 36, কারণ ষষ্ঠ সবসময় কেমন প্রকৃতির হয়? 3n প্রকৃতির হয়, আর 3n সমান এখানে কত হবে? 36, কারণ 12 × 3, n এর মান যেহেতু 12 ছিল সেই জন্য অ্যান্সার কী হবে এখানে? 36 হচ্ছে রাইট অ্যান্সার। আশা করি ক্লিয়ার করতে পেরেছি কনসেপ্ট। চলো এবার 18 দাগের কোশ্চেনে যাই। একটি গুপ্তবীজী উদ্ভিদের রেণু মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা দিয়েছে দেখো 38, ওই উদ্ভিদের শস্য কোষের ক্রোমোজোম সংখ্যা কত হবে? এটা আরও সহজ, একটু আগেই বুঝিয়েছি। দেখো আগের কোশ্চেনে যেটা বোঝালাম ওটাই বলেছে, রেণু মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা। তাহলে রেণু মাতৃকোষ কেমন প্রকৃতির হয়? 2n হয়। কত দিয়েছে? 38। তাহলে বলো n সমান কত হবে? 38/2। n এর মান কিন্তু আগে বের করাতে হবে, হ্যাপ্লয়েডকে আগে জানতে হবে। তাহলে কত হবে? এটা কত হবে? 38 মানে কত হবে? 19 × 38 নাকি? 19। তাহলে n এর মান কত? 19। আমাকে কি জানতে চেয়েছে? শস্য কেমন প্রকৃতির হয়? 3n হয়। তাহলে 3n মানে কত হবে? 19 × 3 সমান কত হবে? 57, 57। তাহলে অ্যান্সার কত? 57। তাহলে শস্যের মান কত হবে? শস্যের ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 57টি। আশা করি বুঝতে পেরেছ। চলো নেক্সট কোশ্চেন, এবং এটাই কিন্তু আজকের আমাদের লাস্ট কোশ্চেন। ঠিক আছে, আজকে 19টা কোশ্চেন কমপ্লিট করবো বলেছিলাম, এটাই কিন্তু আমাদের শেষ কোশ্চেন। দেখো বিবৃতি ব্যাখ্যামূলক একটা প্রশ্ন দিয়েছি, বিবৃতিটা পড়ো। অ্যাসারশন দিয়েছে স্বপরাগযোগে উৎপন্ন উদ্ভিদের অভিযোজন ক্ষমতা কম হয় এবং জীবের অভিব্যক্তিতে কোনো ভূমিকা থাকে না। সত্যিই থাকে না। দেখো স্বপরাগযোগ আমরা একটু আগেই কথা বলেছিলাম, একদম প্রথম দ্বিতীয় প্রশ্নের দিকে আশা করি, যে স্বপরাগযোগে নতুন কোনো বৈশিষ্ট্য আসে না, আর প্রকরণ যেহেতু থাকে না যার জন্য কিন্তু আমরা কোনো নতুন বৈশিষ্ট্য দেখতে পাই না। তাই এই স্বপরাগযোগ কিন্তু অভিব্যক্তি বা অভিযোজনের কোনো পথকে সুগম করে না। তাই জন্য বিবৃতি, প্রথম বিবৃতি যেটা দিয়েছে সেটা কিন্তু সঠিক দিয়েছে। দ্বিতীয়টা বলেছে, দেখো রিজন দিয়েছে, যেটা কারণ দিয়েছে, যে স্বপরাগযোগে কোনো নতুন বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ সৃষ্টি হয় না। সত্যি সৃষ্টি হয় না, কারণ প্রকরণ তো হয় না, যেটা ইতর পরাগযোগে হয়। স্বপরাগযোগে যেহেতু প্রকরণ হয় না, তাই নতুন কোনো বৈশিষ্ট্যযুক্ত আমরা উদ্ভিদ দেখতে পাবো না। এবং এদের রোগ প্রতিরোধক ক্ষমতাও অনেকটা কম হয়। একদমই তাই, কারণ নতুন বৈশিষ্ট্যের অভাবের জন্য রোগ প্রতিরোধক ক্ষমতা বা ইমিউনিটি পাওয়ার কিন্তু অনেকটা কমে যায়, যেটা আমরা দেখতে পাচ্ছি অধিক বেশি হয় ইতর পরাগযোগীদের ক্ষেত্রে ইমিউনিটি পাওয়ার। বাট আমাকে বলেছে স্বপরাগযোগ, স্বপরাগযোগে সত্যিই অনাক্রম্যতা কি থাকে? অনেকটাই কম থাকে। তাহলে এখানে কি হবে? বিবৃতিও সঠিক আর রিজনটাও কিন্তু একদম কারেক্ট আছে। ঠিক আছে, নতুন বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ সৃষ্টি হয় না এবং এদের রোগ প্রতিরোধক ক্ষমতা অনেকটা কি হয়? কম হয়। তাহলে এখানে অ্যান্সার কি হবে? বিবৃতি কি বলেছে আরেকবার দেখে নেই। একদমই তাই, কারণ রিজনটাও দেখো একদম কারেক্ট দিয়েছে, কারণ নতুন বৈশিষ্ট্য যদি আসে তবেই তো তার অভিযোজন ক্ষমতা অনেকটা বেশি থাকবে না। সেই জন্য অ্যান্সার কী হবে? অ্যাসারশন রিজন দুটোই কিন্তু একদম কারেক্ট আছে, এবং রিজন কিন্তু অ্যাসারশনের একদম সঠিক ব্যাখ্যা। অ্যাসারশন রিজন কিন্তু মানে বিবৃতি এবং ব্যাখ্যা দুটোই কিন্তু ঠিক আছে, একদম সঠিক। এবং এই বিবৃতি কিন্তু একদম মানে এই বিবৃতির কিন্তু একদম সঠিক ব্যাখ্যা দিচ্ছে রিজনটা, মানে কারণটা। এই জন্য এর দাগেরটা কিন্তু একদম প্রপারলি রাইট অ্যান্সার। ঠিক আছে, তো আজকে এইটুকুই, প্র্যাকটিস করো ভালো করে। আশা করছি আগামীকাল বা পরশু এরকম একটা ডেটে অবশ্যই আমি চেষ্টা করব এর বাকি যে দুটো পার্ট 3, পার্ট 4 এবং পার্ট 5, আরও 3টে পার্ট আসবে এই সপুষ্পক উদ্ভিদের যৌন জননের উপরে। আমি আরও 3টে পার্ট কিন্তু শেয়ার করে দেবো। ঠিক আছে, ভালো থাকো প্রত্যেকে, নিজের খেয়াল রাখো, পড়াশোনা করো মন দিয়ে। আর যদি কোনো ডাউট থাকে, কোনো অসুবিধা থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও। ঠিক আছে, কমেন্ট কিন্তু খুবই প্রয়োজনীয়। আমরা সবসময় চাই চ্যানেলে কিন্তু বাচ্চারা কমেন্ট করুক, এবং আমি যেন অবশ্যই, আমি শুধু নই, যত কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন, যত টিচার রয়েছেন, তেনারা প্রত্যেকেই কিন্তু চান যে বাচ্চাদের অবশ্যই চাওয়া পাওয়া, তারা যা চাইছে সেগুলোকে প্রপারলি কিন্তু দেওয়ার জন্য, ডেলিভার করার জন্য। তার জন্য তো তোমার চাহিদা কী সেটা তোমাকে জানতে হবে। এই জন্য তোমাকে বলতে হবে যে স্যার আমার এগুলো চাই, বা এটা চাই, ওটা চাই। কনসেপ্টটা ক্লিয়ার করাবো তবেই আমি। যদি তোমার ডাউট থাকে, ডাউটটা অবশ্যই কিন্তু শেয়ার করো আমার সাথে। অবশ্যই দেখো, তোমার ডাউট ক্লিয়ার করার দায়িত্ব আমার। ঠিক আছে, ভালো থাকবে প্রত্যেকে। আজকে এটুকুই।